আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় রাত জীবনের গল্পে আপনাদের সুস্বাগত। আজকের পর্বটি যে দুজন অতিথি এসেছেন তারা আগেও এসেছিলেন এবং দুইটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে আমাদের এত মজার মজার কথা হচ্ছিল, সেই কথাটা লাস্টে ইন্টারনেট কানেকশনের কারণে শেষ হয়নি। আমরা সবাই মনে হচ্ছিল যে শোটি শেষ না করে আমরা পালিয়ে গেছি। অসম্ভব ঝড় হচ্ছিল। দর্শক শোটি অনেক দারুণ ভাবে গ্রহণ করেছে, প্রচুর কমেন্ট করেছে এবং দর্শক অনেক দেখেছে। শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউ হয়েছে এবং দর্শক রিকোয়েস্ট করেছে যে এই শোটি আবার দ্বিতীয় পর্ব চাই, কথা শেষ করতে চাই। আমি আমার দুইজন সম্মানিত গেস্ট ন্যান্সি এবং মাহিয়া মাহিকে রিকোয়েস্ট করবার পর ওনারা আমার কথায় রাজি হয়ে গেছে। তো ঈদের এই সময়ে, স্পেশাল সময়ে মানুষ যখন ঘরে বসা, আমাদের আড্ডাটা যেহেতু মানুষ পছন্দ করে ফেলছে একবার, আমরা আড্ডাটা আবার কন্টিনিউ করি। কি বলেন ন্যান্সি? হ্যাঁ, করা যেতেই পারে, মন্দ কি। মাহি, তুমি ডিস্কো ক্লাবে আসো না বাসায় আসো? তোমার ব্যাকগ্রাউন্ডটা একদম ডিস্কো ক্লাবের মতো মনে হচ্ছে। আর কত বাসার ওয়েদারে থাকবো, আর কত বাসার এনভায়রনমেন্টে থাকবো, একটু ডিস্কো ডিস্কো ফ্লেভার নিয়ে এসেছি আমার বেডরুমে। অসাধারণ ডিস্কো ডিস্কো ফ্লেভার আসছে। বিশ্বাস করো, যদি পিছনের গোলাপি বাতিটা খালি জ্বলতো নিভতো, তাইলে একদম ডিজে করা যেত। জলে নিবে না তো এটা। এই পিছনে কে? বা পিছনে পিছনে যে সে বাতিটি জ্বালাবে নিভাবে, তাহলে মজা হবে খেলা। সো ন্যান্সি, ময়মনসিংহের থেকে একটা সেকেন্ড, আমি একটু আমার আইডিতে একটু শেয়ার করে নেই। এটা কোত্থেকে শেয়ার করব? হ্যাঁ, শেয়ার করো, অসুবিধা নেই। ন্যান্সি, ময়মনসিংহে ঈদ কেমন? আসলে এটা শেয়ার করে কিভাবে আমি জানি না। আপনাকে যে লিংক আমি পরে না হয় আমি শেয়ার করে নিই। আমিও শেয়ার করে দেই। আমিও ফেসবুকে শেয়ার করে নেই, তাহলে আমার পেজ থেকে মানুষ দেখতে পাবে। আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি ন্যান্সি, আপনি হোয়াটসঅ্যাপ থেকে লিংকটা শেয়ার দিয়ে দেন। আচ্ছা, দেখছি। মাহিকেও দিয়ে দেই, মাহিকে দিচ্ছে, আবার দিয়ে দিলাম। বাস, শেয়ার হয়ে গেছে। পাইছেন আপনি? আমি পেয়েছি। ওকে, এবার আপনি শেয়ার দিয়ে দিতে পারেন। এই সালমা, পেজ থেকে মানুষ দেখতে পাবে। সালমাকে ডাকতেছে, সালমাকে ডাকতেছে মাহি। খালাম্মা, খালা খালা বলে ডাকছিল, আমি আজকে সালমা সালমা বলে ডাকছি। মাহি আসো, কথা বলি। আসতেছি ভাইয়া, একটা সেকেন্ড। 1000 জন মানুষ। মাহিকে কিন্তু আজকেও অনেক সুন্দর লাগছে। মাহি, থ্যাংক ইউ। মাহি আসলে পুতুলের মতো সুন্দর, পুতুলের মতো সাজগোজ করে। আসলেই সুন্দর, আসলেই সুন্দর। ও মাই গড, ও মাই গড। ও আপনাদের একটা ধারণা কি জানেন? আপনাদের বলতে আমি বুঝাচ্ছি, অনেক মানুষ ধারণা করে যে সাজলেই মনে হয় মানুষকে অনেক সুন্দর লাগে। বিষয়টা কিন্তু তা না। অনেক মানুষ যদি মানুষটাই যদি সুন্দর না হয়, তাহলে বিষয়টা যে তা না, সেটা তো আপনাকে দেখেই বুঝি যে আপনি যে সাজেন না, তারপর আপনাকে সুন্দর লাগে। একদম সাজি না তা তো না, মানুষ আপনাকেও সুন্দর বলছে, জানেন? আর আপনি এই বুদ্ধিটা নিছেন ন্যান্সি, যে মাহি যেহেতু বেশি সাজে বা সুন্দর করে থাকে, আপনি একদম রিভার্স একটা ওয়েতে আসছেন স্ক্রিনে, তাতে আপনার একটা আলাদা দর্শকের ক্রাউড হয়ে আসে, জানেন? আমার ফ্রেন্ডরা আমাকে বকতে শেষ, যে তুই কথাও বলতে পারিস না ঠিক মতো, তুই এত মেকআপ করে আসছিস, তোকে দুজনকে সাথে একসাথে কেমন লাগতেছে? তোকে আসলে সিনেমা নায়িকা বাংলা সিনেমার নায়িকা তো মেকআপ। তো নায়িকার মধ্যে তো নায়িকা ব্যাপারটা থাকতেই হবে। আমি তো আর নায়িকা না, আমি গেসও করতে পারিনি তুমি একটু মেকআপ দিবা না, এটা কোনো কথা? তুমি এমনি চলে আসছো। আর আমি আগে জানলে আমি জীবনেও একটু সাজতাম না। আমার সবাই আমাকে পচাইছে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যে ন্যান্সি না, মানে ওর সৌন্দর্য সম্পর্কে ও খুবই জানে যে ওকে কোন ভাবে সুন্দর লাগে, কিভাবে ওকে হাসলে পরে ভালো লাগবে, কখন দাঁত দেখাবে, কখন দেখাবে না। ও কিন্তু একদম বুঝে শুনে সবসময় সব পরিমিতি, যে কারণে জয় ভাইয়া যে কারণে আমরা ধরা। জয় ভাইয়া,
আমাকে একটু বলেন ন্যান্সি আপুর হাসিটা একটু নকল করতে। ন্যান্সির হ্যাঁ, হাসিটা, মাহি তো অনেকের মাহি হাসি নকল করে, তো দেখি। ন্যান্সির হাসিটা একটু নকল করে দেখাও। না কিন্তু তুমি তো দাঁত দেখালে না। না আমাদের দাঁত নাই, দাঁত আসবে কোন দিক দিয়ে? আশ্চর্য বিষয়। ন্যান্সি তো হাসির ভিতরে দাঁত দেখাবে এবং ওই যে গ্যাস দাঁত সৌন্দর্য, এই গজ দাঁত নিয়ে নাটকও হয়েছে বলে, জানো? আমি শুনলাম কাল। হ্যাঁ হ্যাঁ গজ দাঁত মেবি ওই যে মেহিজাবিন উনার ছিল। আরফান নিশো এবং মেহজাবিনের গজদন্তি, হ্যাঁ গজদন্তি বা গজদন্তি গেস্ট ছিল মেহজাবিন গতকাল রাতে। মেহজাবিন আমার সাথে বসেছিল, ইন্টারভিউ করলাম, এরকম কথা বললাম অনেকক্ষণ। আমার না ওর সাথে কথা বলে অনেক ভালো লাগছে। মানে এত এত ম্যাচিউর একটা মেয়ে এবং এত বুদ্ধিদীপ্ত, প্রশ্নের সব উত্তর, ও এত সুন্দর করে ক্যারিয়ারটাকে গুছাচ্ছে। এবং ওর একটি কথা আমি আজকে টেনে আনি, তাতে আমাদের নিজেদের আলোচনাটা অনেক জমবে। ও বলছিল যে ওর টার্গেট ছিল ও টপ 5 এর ভিতর থাকবে এবং সে টপ 5 এর ভিতর থাকবার জন্যই চেষ্টা করে যাচ্ছে। সমালোচকরা ওকে প্রথম দিকে খুব সমালোচনা করতো যে অভিনয় পারে না, ভালোভাবে ডেলিভারি দিতে পারে না। প্রত্যেকটা সমালোচককে ও মাথায় নিয়ে অবিরাম চেষ্টা করে গেছে কিভাবে 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 ভালো অভিনয় করা যায়। এবং আজকে সত্যিকার অর্থে ও এমন একজন ভালো অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে সবার কাছেই অনুকরণীয়। এবং ও বলতে চায় যে এখন মেহজাবিনকে নিয়ে নাটক হয়, মেহজাবিনের জন্য স্ক্রিপ্ট লেখা হয়। এই সিচুয়েশনটা তৈরি করতে আমার 10 বছর সময় লেগেছে এবং এখন আমি চেষ্টা করব আসল ভালো কাজগুলো করবার জন্য। তার মানে ডেডিকেশন লেভেলটা কি দেখছো মাহি? আমি কিন্তু অনেক অ্যাপ্রিশিয়েট করি বিষয়টা। ঠিক আছে, কিন্তু আবার সিনেমার নায়িকা যেমন মনে করো যারা, তাদের মেহজাবিনের সাথে একটি পার্থক্য আমি দেখি। তারা নায়িকা ভাব, নায়িকা বিষয়টি ফুটিয়ে তোলা এবং একটা স্টারিজম পরিবেশের মধ্যে সবসময় থাকা ভাবা, এটা যেন একটু বেশি, বরং ধীর চর্চা, ব্রেইনের চর্চা এটা একটু কম, সামগ্রিক অর্থে। আমি এটা তোমাকে বলছি না, এটা আমি সামগ্রিক অর্থে আমার কাছে মনে হয়েছে। মাহি, এই বিষয়টি তুমি কিভাবে দেখো? এই যে আমি বসে আছি সুন্দর করে, আমি এরকম করে বসে থাকবো, ন্যান্সি আপু বলবে খুব সুন্দর লাগছে মাহি, কিন্তু আমার মুখটা যখনই খুলবে, আমাকে যখন কোনো একটা কিছু নিয়ে ব্যাখ্যা করতে বলা হবে, তখনই আমি শেষ। এই হচ্ছে কি অবস্থা। আমার মনে হয় বিষয়টা তা না। না আমার আমি মনে হয় না, বিষয়টা হচ্ছে আমি বলি, এটা কিন্তু সিরিয়াসলি এটা একটা সত্যি কথা। সেটা হচ্ছে আমি কথা একদমই গুছিয়ে বলতে পারি না, কিন্তু এটা আমার বলা উচিত। লাইক যখন আমি কোনো স্টেজে উঠবো, যখন আমার হাতে একটা মাইক ধরিয়ে দেওয়া হবে যে কিছু একটা বলেন, হ্যাঁ, বা টিভি চ্যানেলে যাই, যখন আমাকে বলে যে এখন দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন, তখনই আমি আওলায় যাই যে কি বলবো, আগে কোনটা বলবো, ওই লাইন বলবো না এই লাইন বলবো। তো এই জিনিসটা আমার মনে হয় যে এইটা শেখাটা খুব জরুরি। এটা শেখা বলতে কেউ খুবই লাকি বাই বর্ন হয়, যেমন ন্যান্সি আপু খুবই সুন্দর মানুষ, আমাকে বকতে শেষ, একটু কথা বলা শিখলি না, দেখ তোর পাশের জন কিভাবে কথা বলে। তো এইটা হচ্ছে শেখাটা খুব জরুরি বিষয়, কারণ আমরা মানে একটা নর্মাল মানুষের কথা সবাই শোনে না, কিন্তু আমাদের কথা আমরা যদি একটা স্পিচ দেই সেটা সবাই শুনবে। তো সেটা যদি হয় এলোমেলো, এটা আসলে খুব লজ্জার বিষয়। মেহজাবিন যেমন অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমাদের যারা আছে নায়িকাদের মধ্যে আমি বলবো বুবলি খুব সুন্দর করে কথা বলে, মানে যেটুকু কথা বলবে খুব কাটা কথা বলে, এটা আমার খুব ভালো লাগে। তারপরে মিম, এরা খুব সুন্দর করে কথা বলে, মানে আমার কাছে মনে হয় এরা যদি কোনো প্রোগ্রামে যায় আমি জীবনেও যাব না। কেন যাব না? জেলাসির জন্য না, সেটা হচ্ছে যে মানে পচাবে মানুষ আমাকে। ন্যান্সি, মাহি কত সুন্দর করে কত ইনোসেন্ট একটা মেয়ে। আপনি কি ব্যাখ্যা করবেন মাহির এই কথাগুলো, একটু বলেন না। আমি আপনাকে কিন্তু ফোনে বলেছিলাম, মাহির সাথে যেহেতু আমার যোগাযোগ আগেও ছিল না বা এখনো নেই, এই অনুষ্ঠানের কারণে যতটুকু কথা হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম যে আমার অসম্ভব ভালো লেগেছে তাকে। এবং আমি যেখানে হুটহাট তুমিটা আমার পছন্দ করি না, আমি কিন্তু তাকে হুট করে মাঝপথে একবার তুমি বের হয়ে, এক দুবার আমার মুখ থেকে তুমি সম্বোধন বের হয়ে গেছে,
গত প্রোগ্রামে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার রোদেলা 12 বছরের মেয়েটা যেমন, যে অনেক ধরনের ইম্যাচুরিটি ওর মধ্যে আছে, একটু ঢং, একটু আবদার, এবং সেটা মেকি না, সেই জিনিসটা পুরোটাই কিন্তু মাহির মধ্যে আছে। আপনি দেখেন, আপনি ওর কাছে জানতে চেয়েছেন যে ডেডিকেশনের জায়গাটা কি, যে একজন অভিনেত্রী, নাটকের অভিনেত্রী 10টি বছরে নিজেকে কোন জায়গায় থেকে কোন জায়গায় নিয়ে গেছে, এবং সেই ডেডিকেশনের অভাব মূলত ফিল্মের নায়িকারা যারা তাদের মধ্যে, তারা হয়তো অতটা মনোযোগী না। কিন্তু ও উত্তরটা দিচ্ছে যে আমি কথা সুন্দর করে বলতে পারি না। জানতে চাওয়া হচ্ছে অভিনয়ের স্কিলটা কি করে বাড়ানো যায়, আর ও কথা বলছে কথার স্কিল কি করে বাড়ানো যায়। তো আমি কি বলবো, আসলেই বাচ্চা। না, কিন্তু ওর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের সরলতা, সততা, এবং এই যে ফুর্তি নিয়ে আপনার সাথে বা আমার সাথেও কথা বলছে, অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে আছে, এই ফুর্তিটার দামও কিন্তু অনেক। মানুষ হিসেবে যে সে ভালো, এটাও কিন্তু অনেক জরুরি। তবে যেহেতু সে মানুষ হিসেবে ভালো, সে যেন কিছু কিছু ভুল সূত্র নেয়, কিছু কিছু প্রিপারেশন ও আস্তে আস্তে নিজেকে তৈরি করে, এগুলো আমরা যারা ওর আশেপাশে আছি বা আমাদের মনে হয় যে ওর ভালোটা আমরা চাই, আমরা নিশ্চয়ই ওকে বলবো, এবং ওগুলো সে আস্তে আস্তে নিশ্চয়ই ডেভেলপ করবে এবং করা উচিত। কারণ কি হয়, আমারও মনে হয় যে ও হয়তো কতটুকু জনপ্রিয় মানুষের কাছে বা কতটুকু পছন্দের হয়তো অনেকটাই বুঝতে পারে না। যদি বুঝতে পারতো, বা ও যেটা বলে যে আমি অভিনয় ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তার কর্মে মনে হয় না সে অতটা পাগল, তাহলে হয়তো আরেকটু সিরিয়াস হতো, এটা আমার মনে হয়। আবার আরেকটা ব্যাপার আছে ন্যান্সি, যেমন অনেকেই কিন্তু খুব সুন্দর অভিনয় করতে পারে, ক্যারেক্টার খুব সুন্দর প্লে করতে পারে, যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়, অসাধারণ অভিনয় করে ফাটিয়ে দিতে পারে, কিন্তু সামনাসামনি কথা বলতে বা ইন্টারভিউ দিতে পারে না। যেমন আমাদের খুবই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, ও কোনো শোতে, কোনো প্রোগ্রামে, টেলিভিশনের কোনো প্রোগ্রামেও আসে নাই। আমরা ওকে বলতাম যে তুমি কেন টেলিভিশনে যাও না, ও বলে যে না, টেলিভিশনে গেলে ডিমান্ড কমে যাবে, আমি সিনেমার নায়িকা, স্বপ্নের নায়িকা। কিন্তু মূল বিষয়টা কিন্তু ছিল আপনি এরকম কার যে কথা বলেছেন জয় ভাই, আমি বুঝিনি, আবার কি বলবেন? যেমন আমি একজনের উদাহরণ দিলাম যে অনেক ভালো অভিনেত্রী, অভিনয় করে ফাটিয়ে দিতে পারবে, তার ক্যারেক্টার, তার মতো নিখুঁত অভিনয় বাংলাদেশে অনেকেই করতে পারে। কথা বলছেন? শাবনূর, কিন্তু ও কোনো টেলিভিশন শোতে আসতো না, বিকজ হ্যাঁ, উনি কথা বলতে পারেন না। আপনি কি এখন আমাকে বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন বুঝেছি। তো তখন সে টেলিভিশন স্ক্রিন সে অ্যাভয়েড করতো। একটা বিষয় সে বলতো যে সিনেমার নায়িকা ঘন ঘন টেলিভিশনে দেখা গেলে ডিমান্ড কমে যায়। একসময় কিন্তু সিনেমার নায়িকাদের ভিতরে এই ব্যাপারটা ছিল যে টেলিভিশনে বা বেশি মানুষের সামনে, মানে সিনেমার কাজ ছাড়া, সিনেমা করা ছাড়া তারা কিন্তু ইন্টারভিউ দিতে চাইতেন না। এবং তার ভিতরে শাবনূর নাম্বার 1, কখনো ইন্টারভিউ দেয় নাই, টেলিভিশনে কখনোই সে ইন্টারভিউ দেয় নাই। ও একটা মাত্র শো টেলিভিশনের জন্য করছে, সেটা আমার সেন্স অফ হিউমার। সেই শোতে সে আসছিল এবং সেটি খুবই জনপ্রিয় হয়েছিল তার কথাবার্তা, এবং এটি একটি ইতিহাস যে সে একটি প্রোগ্রামে টেলিভিশনে কথা বলছে। ওর লজিকটা হলো যে ও কথা বলতে ভালো পারে না, এটা জনগণের জানার দরকার নাই, ও ভালো অভিনয় করতে পারে, এটাই জনগণ দেখুন। কিন্তু এখনকার সময়ে তো আসলে সবাইকে সব প্ল্যাটফর্মে আসতে হয়, কথা বলতে হয়, কারণ সময়টা তো পাল্টে গেছে, আগের মতো নাই। এখন কোনো সিনেমার শিল্পী যদি ভাবে যে আমি খালি সিনেমাতে অভিনয় করব, আমি টেলিভিশনে একটা সাক্ষাৎকারও দেব না, আমি কোনো পাবলিসিটিতে অংশগ্রহণ করব না, আমি কোনো পাবলিক প্লেসে সচরাচর যাব না, এটা আসলে এখন হয় না। ঠিক না মাহি? এখন তো সব প্ল্যাটফর্মে আসলে যেতে হয়। আমি কিছু বলবো না, শুনতে পাচ্ছ? আমি আগে তুমি শুনলে কিন্তু অনুষ্ঠান ফ্লপ হবে, তুমি বললেই অনুষ্ঠান হিট হবে। তুমি বলো, আমি বরং চুপ থাকি, আমার এত কথা বলার দরকার নেই। তোমরা বললাম আমি আগে বুঝবো কি বলছেন না, মানে আমি আবার কি একটা বলে ফেলবো, ওটা অন্য ট্র্যাকে চলে যাবে। কি বলো আবার কোশ্চেনটা? তোমার লজিকটা ঠিক আছে যে সিনেমার নায়িকারা সব জায়গায় কথা বলতে হবে এমন কোনো নিয়ম নাই, সিনেমার নায়িকারা সিনেমাতে ভালো করে অভিনয় করলেই হবে। কিন্তু যুগটা তো পাল্টে গেছে, যে কারণে সবার সাথে সবার কথা বলতে হয়, সব মাধ্যমে আসতে এখনো হয়, যে কারণে কথা বলাও শিখতে হবে। এটি
বলার উদ্দেশ্য ছিল নাকি? এটা খুবই জরুরি। আমি তো বললাম যে মানে এখন যখন কোন স্টেজে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়, যখন বলে যে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, এখন কিছু একটা বলেন, তখন কি বলবো এটাই গুছিয়ে বলাটা খুব জরুরি। আমরা যখন এখন বিভিন্ন প্রোগ্রাম গুলো দেখি, যেমন ওই যে কারণ জোহার, তারপরে হচ্ছে কি বলে, আমরা বলিউডের অ্যাক্ট্রেসদেরকে যখন দেখি যে ওরা কি সুন্দর করে কথা বলছে, হ্যাঁ, মানে এই এত সুন্দর করে ওরা কথা বলে, অথচ আমি কিছুই পারি না। আমরা বলবো না, কারণ আমরা বললে অনেককে বুঝাবে, সো আমি সবার কথা বলবো না, আমি আমার কথা বলবো। আমাদের ব্যক্তিগত কারণ সমালোচনা করে আমার লাভ নাই। আমার নিজের অনেক লিমিটেশনস। মনে করো যে আমি ধরো ইন্টারভিউ শো করছি, আমার এখন সবচেয়ে বেশি কি লিমিটেশনস আমি ফিল করি জানো, হচ্ছে যে আমি খুব কনফিডেন্টলি ফ্রিকুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না। আমার যদি সেই ইংলিশের দক্ষতাটা থাকতো বা কনফিডেন্টটা থাকতো, তাহলে কিন্তু আমি নিশ্চয়ই আন্তর্জাতিক ক্ষেত্রে যারা বাংলা ভাষায় কথা বলে না তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতাম, তাদের পিছনে ছুটতাম, অনেক বড় বড় ব্যক্তিদের ইন্টারভিউ করতে পারতাম। তো এই লিমিটেশনটা আমার ভিতর আছে, কারণ আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করি নাই, ইংলিশ পরিবেশেও আমরা বড় হই নাই, আমরা বাংলা পরিবেশে বড় হয়েছি। তারপর যখন নাটক করছি শুধুমাত্র বাংলা কথাই বলতে হয়েছে, ইংলিশ কথা বলার সুযোগ আমাদের প্র্যাকটিসটা নাই। কিন্তু এখনকার ছেলে, এখনকার জেনারেশন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকের ইংলিশ মিডিয়াম এবং ইংলিশে তারা খুবই ফ্রিকুয়েন্ট কথা বলতে পারে। তা আমার জায়গা থেকে আমার এই লিমিটেশনসটা আমাকে দুঃখ দেয়, এবং আমাকে এর ভিতরে আমি 6 মাস না 1 বছর আগে একবার কিসের একটা ইংলিশ ক্লাসে জয়েন করলাম 30,000 টাকা দিয়ে, 1 to 1 আমাকে ইংলিশ শিখাবে, ঠিক আছে? তো আমি ক্লাস করতে গেলাম, ওই যে বেটা আসছে আমাকে শিখাইতে, ওর ড্রেস দেখে আর ওর করে দেখে আমার খুব মনে কষ্ট লাগছে, যে আমি বললাম যে ওর ইংলিশ তো ঠিক হওয়ার কথা না। তা আমি তখন ওই একদিন পরে আর সেকেন্ড দিন থেকে যাই নাই, আমি টাকাটাও আটকা পড়ে আছে, আমার এখন শেখাটা আর হয় নাই। কিন্তু আমার মনে হয় যে এটা আমার নেক্সট প্রজেক্ট, আমি শিখবো। না এটা আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে আপনি 2 মাসের জন্য ইউকে তে চলে যান বা অথবা ইউএসএ তে চলে যান, একটা জায়গায় থাকবেন যেখানে হচ্ছে কেউ বাংলা কথা বলবে না, শুধু ইংলিশ বলবে। সো ওদের সাথে থাকতে থাকতে আপনি অটো দেখবেন পেরে গেছেন। এটা কি বাস্তবসম্মত ন্যান্সি, ও যে পরামর্শটা দিল এটা সত্যি কথা। ইংরেজিতে সীমাবদ্ধতা আমারও আছে, আমিও কিন্তু একটানা ইংরেজিতে কথা বলতে পারি না, এবং এর জন্য দেশের বাইরে যখন প্রোগ্রামে যাই তখন দেখা যায় যারা আয়োজক থাকেন তারা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সিংহভাগ সময় তখন শিল্পীদের খবর নেন না। আপনিও নিশ্চয়ই এরকম পরিস্থিতিতে না পড়লেও জানেন এই ধরনের সমস্যা যে হয়। তখন আমাদের যখন একা একা চলতে হয় বা একা একা মুভ করতে হয়, আমার জন্য তখন বেশ কঠিন হয়। আর আপনি যেটা বললেন কোর্সের বিষয়ে, কোর্স করে আসলে খুব একটা সুবিধা হয় না আমি যতটুকু জানি। তবে মাহি যেটা বলেছে এটা আমার কাছে একদম যুক্তিযুক্ত মনে হয়েছে, যে হ্যাঁ এটা সম্ভব। কারণ যখন আপনার হাতে অন্য কোনো অপশন থাকবে না, বাংলায় বলার কেউ থাকবেই না, আপনি মনের ভাব প্রকাশের জন্য যে করেই হোক আধো ইংরেজিতে কষ্ট করে হলেও টুকটুক করে বলতে বলতে এবং ওদের কাছ থেকে শুনতে শুনতে শিখে যাবে। ভাইয়া ইংলিশ তো অনেক ইজি, আপনি কোরিয়াতে গেলে কোরিয়ান ভাষাও শিখে যাবেন। না কোরিয়াটা সহজ না, ওরে বাবা ওরা কি সব বলে। না আপু থাকতে থাকতে হয়ে যাবে। আমি বলি আমি হয়ে যায় না, বাঙালি যারা যায়, বাংলাদেশের যারা যায়, আমি বলি ভাইয়া, আমি বলি মিডল ইস্টে যারা যায় তারা কথা বলে না, আরব ভাষায় কথা বলে, বলো। আচ্ছা ওই যে আমি যখন সিলেটে গেছি, হ্যাঁ, সিলেটিরা হয় প্রপার সিলেটি বলবে আর না হলে ইংলিশ বলবে। এখন আমি তো ইংলিশও পারি না, সিলেটিও পারি না, তো কি করব? আমি পরে সিলেটি শিখে গেছি। ওরা শুদ্ধ পারে না, ওরা শুদ্ধ বলতে গেলে বলবে, মাহি আমাদের বাসার পাশে একটা নদী আছে, তুমি কি হাতার জানো? আমি কি হাতার? তো লাইক মিনা কার্টুনের মতো, মিনা কার্টুনের মতো ওই শুদ্ধ শুনলে আমার শুদ্ধ আওলায় যাবে। সো আমি এই জন্য চিন্তা করেছি ওইখানে থাকতে থাকতে আমি 1 মাসে সিলেটি শিখে ফেলছি এবং আমি প্রপার সিলেটি পারি। সো যারা যে ভাষা বলে তাদের সাথে থাকতে থাকতে ওই ভাষা এমনি হয়ে যাবে। চাইনিজও শিখে ফেলতে পারবেন, কোরিয়াও শিখে ফেলতে পারবেন। কি পরিবেশ, তোমাকে যে পরিবেশে তুমি থাকবা সে পরিবেশই তুমি শিখে যাবা।
এটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। সো আপনি কোর্স না করে আপনি বিদেশে চলে যান। তুমি আমাকে যে পরামর্শ দিলা বিদেশে চলে গেলে তারপরে আমার তো এই সব শেষ হয়ে যাবে, আমি তো একসাথেই কাজ চালিয়ে। 2 মাস আপনি যদি যান, এই 2 মাস পরে যখন আপনি ফিরবেন তখন তো আপনি আমাদের ইন্টারভিউ নিবেন না, আপনি নিবেন হচ্ছে গিয়ে ওই যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের। তো তোমাদের ইন্টারভিউ না নিলে বাঁচবই না, বিষয়টা এরকম বুঝছো, এটা নেশা হয়ে গেছে। বলছি কথা বলেন, আপনি খালি শুনে যাচ্ছেন, তা কি হয়? না, আপনাদের কথা শুনছি আমি। কিন্তু কথা ছিল যে আপনারা মাহিকে অনুষ্ঠানে তেমন পাওয়া যায়নি, আমি আর আপনি মোটামুটি পুরো অনুষ্ঠানটি কথা বলেছি। এবার তো ওকে যাই হোক পাওয়া গেল, এবং আসলে কথা শুনতে ভালো লাগে। আর আমাদের দেশের মানুষ না আমার মতো সিরিয়াস মানুষ কম পছন্দ করে, সিরিয়াস কথা শুনতে চায় না, খুব স্বাভাবিক কথা শুনতে চায়। কিন্তু আমার মুখ থেকে ও যেরকম মানে খুব হালকা ছলে কথা বলে, আমার আসলে কখনো এরকম কথা আসে না। কাজে আমিও শুনতে চাই মাহি কি বলে বলুন। না না না, এটা আমারও ধারণা ছিল মানুষ এরকম সিরিয়াস কথা পছন্দ করে না। কিন্তু ওই প্রোগ্রামের শেষে আমি কি হলো, আবার কোথায় চলে গেল? আচ্ছা, ওই প্রোগ্রামের শেষে আমি বুঝতে পেরেছি যে আসলে আপনার টাইপের কথাই মানুষ পছন্দ করে, মানে এত গোছানো। হ্যাঁ, আমার আম্মু আমাকে বলছিল তুই কিভাবে কথা বলছিলি, তোর কথার কোনো সাইজ ছিল না, কোত্থেকে কোথায় চলে যাচ্ছিল। আর উনি কিভাবে কথা বলছিল, ম্যাচিউরড, কত সুন্দর। আম্মু হ্যাঁ শিখতে হবে আসলে। ওই দিন আমি অভাব বোধ করেছি। তখন বলা উচিত ছিল যে তার বয়স পর্যন্ত আমি যেয়ে নিই, তারপর ততদিনে আমার কথা ওরকম হয়ে যাবে। এটা কি আমি একমত না যে বয়স হলেই কথা সুন্দর হবে, এটা কিন্তু আমি একমত না। ওই যে সময়ের সাথে সাথে আপনি বললেন না মানুষ অনেক কিছু শেখে, যেমন অভিনয় যেমন স্কিল বাড়ে, যারা কথা বলতে পারে না অনেকেই দেখবেন সময়ের সাথে সাথে কথা বলতে পারে। যেমন আমি আগে একদমই সাজতে জানতাম না, এখন সময়ের সাথে থাকতে থাকতে কিছুটা তো সাজ শিখে গেছি, অনেক কিছু দেখলাম না। এই যে 2 দিন আসলেন আমাদের সামনে, তো একটু সেজেও আসলেন না। না, এখনো তো আমার ঠোঁটে যদিও খুবই হালকা একটা লিপ গ্লস তো দেওয়া আছে, এবং চোখে ব্লু কালারের পেন্সিল দিয়ে একটা লাইন। আচ্ছা, মানে হালকা বলেই হয়তো মনে হচ্ছে না। হ্যাঁ, সাজগোজে লিমিটেশন আছে। মাহি জি, আজকে তোমার সিনেমা দেখলাম অন্ধকার জগৎ। প্লিজ আমাকে পচাবেন না। কেন পচা? সিনেমা দেখছি, এটা পচবা কেন? কি কারণে? এটার ব্যাখ্যা করো। পূর্বাভাস পেয়েছি। পূর্বাভাস কেন? কারণ আমি জানি আমার সিনেমা দেখলে মানুষ আমাকে পচায়। জান্নাত, তারপর আরো কি কি ছবি তোমার গেছে? আফতার না, অবতার। এই যে গেল তোমার এই ফিলটা কি, যখন টেলিভিশনে তোমার ছবিগুলি যায় তখন কি বলে ভাষা? সাধারণত সবচেয়ে বড় রিপারকেশন তো পাওয়া যায় কাজের মানুষের কাছ থেকে। এখন কাজের মানুষ আছে নাকি বাসায়, সেটাও প্রশ্ন। না, আমাদের বাসায় একটা মানে পার্মানেন্ট একজন আছে, তো ওইখানেই থাকে। তো ও দেখে আসলে ওর তেমন একটা রিঅ্যাকশন পাইনি, যদিও আমি যতবার রুমে গেছি দেখি অন্য চ্যানেল দেখছে, আমাকে দেখে তাড়াতাড়ি করে ওই চ্যানেল দেয়, আমার সিনেমার চ্যানেল। কিন্তু আজকে কেন অন্ধকার জগতের কথা বললাম, অন্ধকার জগতে একটা গান আছে, সেখানে মাহি সিরিয়াস এত সুন্দরভাবে আসছে, মানুষের মাথা খারাপ হয়ে গেছে আজকে মাহিকে দেখে। সিরিয়াসলি গানটা পরে শুনবো, কিন্তু এই ড্রেসটা যে বানাইছে তারেও একটা সেলুট, মাহিকে পড়ছে সাহস করে, মাহিকেও সেলুট। কোন ড্রেস? দারুণ গানের ড্রেসটা, কোন গান? খুবই সংক্ষিপ্ত ড্রেস, খুবই সংক্ষিপ্ত ড্রেস। আইটেম সং। হ্যাঁ, ওই যে তুমি হিরোর কাঁধে পা উঠায় উঠায় গানটা নাচছ টাচ্ছ, তো এগুলি মজা লাগছে দেখতে, দর্শক হিসেবে খুব মজা পেয়েছি। না, এটা তো দৃষ্টিভঙ্গি তো অবশ্যই ভালো ভালো, এটা তুমি তো মানুষকে আনন্দ দেবার জন্যই করছো। ওই ছবিতে আরো অনেক গান ছিল, ওগুলোর কোনো কথা নাই, সংক্ষিপ্ত ড্রেসের গানটাই ইম্পর্টেন্ট। মাহি তুমি একটু ন্যান্সিকে বলো কথা বলতে। ন্যান্সি কোনো কথা বলবে না। আমি এটা ভাবছিলাম যে সংক্ষিপ্ত ড্রেস পরাতে কি ওকে দেখতে খারাপ লাগছিল,
মানে ও কি ক্যারি করতে পারছিল না এরকম? আমার কথা হলো যদি কেউ ক্যারি করতে পারে সে সংক্ষিপ্ত পোশাক পরতেই পারে, যে কোনো ধরনের পোশাক পরতে পারে, কিন্তু যদি তার নিজের কাছে ওই কনফিডেন্টের জায়গা না থাকে, আরেকজন দেখে কেমন লাগলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি নিজেই পরে যদি আমার কাছে মনে হয় যে আমি অস্বাভাবিক কিছু পরে আছি, সেটা না পরা ভালো। এরকম কিছু লাগছিল? যেহেতু ও ক্যারি করতে পারে এবং আসলে ওকে দেখতে অনেক ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। আমি নিজে আপনার সাথে আমি একটা দ্বিমত আসছি। আপনি বললেন যে সংক্ষিপ্ত পোশাক যদি সে ক্যারি করতে পারে তাহলে সে অবশ্যই সংক্ষিপ্ত পোশাক পরবে। কে কি বললো, কে কি কিভাবে দেখলো তার এটা চিন্তা করার বিষয় না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। পার্সোনাল লাইফে, কিন্তু স্ক্রিনে ও যখন সংক্ষিপ্ত পোশাক পরবে সেটা নিয়ে কথা বলার 100% অধিকার সব মানুষের আছে। সেটা কি আছে না নাই? না, কথা বলার তো অধিকার আছে। যেমন আমাকে নিয়েও কথা হয়, আপনাকে নিয়েও কথা হয়, মাইকে নিয়েও কথা হয়, সবাইকে নিয়েই কথা হয়। এখন কোন কথাটুকু আমি গ্রহণ করব এবং কোনটাকে ফেলে দেব সেটা হচ্ছে আমার বিষয়। আমি শুধু আপনার কাছে জানতে চেয়েছি যে আপনার কাছে সত্যি কেমন লেগেছে। অনেকের কাছে খারাপ লাগতে পারে, আপনার কাছে তো ভালো মাহি ক্যারি করতে পারছে। আমার অ্যানসার হচ্ছে মাহি ক্যারি করতে পারছে। বিউটিফুল। থ্যাংক ইউ। যেমন ওর একটা মুভির গান আছে ম্যাজিক মামনি, আমার কাছে কিন্তু আমার তো এই ধরনের গানের, আমি গাই না কথাটা ঠিক না, কেউ আমাকে কখনো অফারই করে না যে একটা রিদমিক বা আইটেম সং ন্যান্সি করুক। আমি জানি না কেন আমাকে অফার করে না, কিন্তু ওখানে মাহিকে আমি দেখেছি, বেশ ভালো লেগেছে, অনেকবারই দেখা হয়েছে। আপনার গলা তো হচ্ছে মানে কি বলে এটাকে, যে একেবারেই রোমান্টিক গানের জন্য দ্য বেস্ট। আইটেমে এটা আমার সাথে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, অন্য কোনো একটা গান করে দেখি না কেমন লাগে, নিশ্চয়ই কোনো না কোনো রকম তো লাগবেই শুনতে। আপনি একটা আইটেম সং যেটা আপনার জীবনে শুনছেন কিন্তু আপনি গান নাই, অন্য কেউ গাইছে, এটা আমাদের শোনার নাই গিয়ে আপা? এরকম আইটেম সং তো অনেকেই আছে যে অনেকেই গেয়েছে কিন্তু আমি গাইনি, আমি শুনেছি। আমার সম্পর্কে আইটেম সং প্রিয়, আপনি তো গান না সুন্দর করে খালি গলায় গান না এখন করেন না ঈদের পরের রাত। এটা আমি তো আগে ভেবে আসিনি আপনার অনুষ্ঠানে গাওয়ার ব্যাপারে, যদি ভেবে আসতাম অবশ্যই। এটা কি গানের অনুষ্ঠান যে আপনি ভেবে আসবেন? গানের অনুষ্ঠান না, তারপরও আপনার অনুষ্ঠানটা মানুষ এত মনোযোগ সহকারে দেখে, ছোটখাটো কোনো ত্রুটি হলেও সেটা নিয়ে অনেক কথা হবে, বরং এটার জন্য একটা প্রস্তুতি নিয়ে আসা বড় ছোটখাটো ত্রুটি নিয়ে নিজেরটা এত ভাবতেছেন। আর আমার যে প্রথম অনুষ্ঠানে প্রথম দিন এমন ল্যাং দিচ্ছেন, নিয়ে 1000 কমেন্টস আসছে। আমি ল্যাং দিলাম কোথায়? ওই যে বলছেন যে আপনি করে ডাকবেন না, তুমি করে ডাকবেন না, আপনি করে ডাকবেন, এইটা নিয়ে লিখতে লিখতে মানুষ জয় ধরা খাইছে, জয়ের সাইজ করে দিচ্ছে। ন্যান্সি আসছে জয়ের সাইজ করতে, জয়ের মতো বেয়াদবের জন্য ন্যান্সি ঠিক আছে। আরে বাবা কমেন্ট আমি চিন্তা করি। এখন জয় ভাই আপনি নিজে তো জানেন বিষয়টা ল্যাং মারার কিছু না, এটা তো আপনি জানেন। আর কিছু ব্যাপারে কিছু মানুষ ধরেন আপনার পক্ষে বলবে, আমি আপনাকে কিছু বলা মানে ল্যাং মারা। আবার আমার বিপক্ষেও কিন্তু বলেছে, সেখানে যে আমার বিপক্ষে বলা হয়নি তা কিন্তু না যে সে কি হয়ে গেছে, কেন ওইটা বললে কি হয়। আমি বুঝি যে সম্পর্কটা, যে আড্ডাটাতে আমি কথা বলে সহজ, আমি সেভাবেই বলতে চাই, অন্য কোনো কিছুই না। ন্যান্সির কথা আটকে গেল। মাহি তুমি আছো? আমার কথা আটকে গেছে? না না, হ্যাঁ আবার এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। আর আপনি আর বাণিজ্যিক একটা চিন্তা করেন না যে যদি এই ব্যাপারটাকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেক মন্তব্য আসে, তাও তো ভালো, অনুষ্ঠানটা হিট হলো, মন্দ কি? অনুষ্ঠান তো সুপার হিট বলেই আজকে আবার আমরা একসাথে হলাম। এবং আমার কাছে হিট ফ্লপের চেয়ে এই ডিসকাশন গুলো, এই যে মোবাইলে আমরা করছি, আমার কাছে না শোই মনে হচ্ছে না। বিশেষ করে যখন মিশে যাই তখন মনে হয় না যে শো করতেছি, মনে হচ্ছে যে আসলে আমি ভিডিও কলে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলি, বিষয়টা কিন্তু আমার কাছে এমনই মনে হয়, এর চেয়ে বেশি কিছু মনে হয় না। কারণ শো শুনলেই কিন্তু আমাদের ভিতরে একটা ফর্মাল ব্যাপার চলে আসে। আচ্ছা মাহি আজকে একটা গান শোনা, এখন কিন্তু অনেক নায়ক নায়িকা গান করে। না আমি মরে যাব। কেন মরে? এটা শুনতে মরে যাওয়ার কি হলো? আমি মরে যাব হয়, মানে গান তো এখানে আমি গাবো, কিন্তু তারপরে যে আমাকে মানুষ পচাবে এইটা আমি নিতে পারবো না, আমি মরে যাব। পচাবে না গাও না, এটা সুন্দর গান। জীবনেও না।
কেন ভাই। অনেক নাচ তো গান করছে। আমি যদি গান পারতাম আপু প্রত্যেকদিন মানে সবার আগে আমার গান আসতো, কিন্তু আমি গান পারি না। আমি ধরো আমি তোমার একটা গানের সুর দিয়ে স্টার্ট করব, এটা পরে সাবিনা ইয়াসমিন ম্যাডামের গানের সুরে চলে যাবে, মানে দুইটা গান আমি এক জায়গায় করে দিব, বুঝছো? এই জন্য আমি গাবো না। না, গান আজকে তুমি একটা শোনাইও। আর ন্যান্সি, আপনার জন্য তো গানের রিকোয়েস্ট অহরহ আসতেছে, তবে আজকে ওই গানটা একটু আগেই শুনে নেই, এই প্রার্থনা এই সাধনা, এটার ব্যাকগ্রাউন্ডটা পরে আমি ডেসক্রাইব, আপনি একটু 4টা লাইন শোনান, তাহলে আপনার সাথে আমার সম্পর্কের আর একটা গভীরতম জায়গা আমরা ছুঁতে পারবো। এটা শ্রুতি স্টুডিওতে, শ্রুতি 2 যেটা ছিল ওখানে রেকর্ডিং হয়েছিল, তাই না? এই গানটা অনেক আগে, এটা আমরা রেকর্ড করলাম কখন, 2013-তে রেকর্ড হয়েছিল এই গানটা, আপনার চলচ্চিত্রের গানটা। না, 2015 থেকে, আমার তো মনে হয় 13 বা 14। ও, এই প্রার্থনা, এ সাধনা, আরাধনা তোমার জন্য, এই প্রার্থনা, এই সাধনা, আরাধনা তোমার জন্য, তোমায় ছাড়া আমি বাঁচব না, 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 এই প্রার্থনা, এ সাধনা, আরাধনা তোমার জন্য। মাহি, তোমার জন্য এই গানটা কে লিখছে বলতে পারলে উপহার। এই গানটা কে লিখছে বলতে পারলে অনেক বড় উপহার। একটা কমন সেন্স, একটা কমন আইকিউ, এটার উত্তর দিতে পারলে বিরাট উপহার। কি আশ্চর্য বিষয়, এটা কমন সেন্সের কি আছে এটার সাথে মিল? মানে কে লিখছে এটা? যে কেউ লিখতে পারে। কে লিখেছে? ন্যান্সি, যে কেউ লিখতে পারে। মাহি উত্তর দিয়ে দিছে। না না না, যে কেউ না, মানে যারা লেখে তাদের মধ্যে কেউ একজন লিখেছে, মানে আমি তো জানি না। আপনি ভেঙে বলে দেন। মাহি, গানটা আমি লিখছি বলতে পারলে তোমাকে পুরস্কার দিতাম, পারলাম। কে জানে যে আপনার মধ্যে গান লেখার ট্যালেন্টও আছে, এটা তো আমি জানতাম না। বলছে ন্যান্সির মুখে এই গানটা শুনে এই মুভি থেকে 2টো গান আপনি লিখেছিলেন না? আরেকটি গানও তো আপনি গাইছিলেন, শুকতারা ও শুকতারা। ও শুকতারা, ওই যে পিচিটা ওর মাকে উদ্দেশ্য করে গাইছিল, প্লটটা এমন ছিল। পোড়া মন গানটা শুনতে চাচ্ছে মানুষ। পোড়া মনের হচ্ছে যেটা টাইটেল ছিল সেটা পোড়া মন 1, যেটা মানে শুধু পোড়া মন, যেটা ওটা খেয়ার করা ছিল, আর আমি করেছিলাম জ্বলে জ্বলে জ্বলে। হ্যাঁ, ওইটাই শুনতে চাই। এবং সেটা মনে হয় মাহির সাইমন ওনার সাথে প্রথম চলচ্চিত্র ছিল। সাইমন ওনারও কি এটা প্রথম মুভি ছিল মনে হয়, না? না না, সেকেন্ড মুভি। সেকেন্ড ছিল। আগে আমি এটা দিয়ে মানে ওনাকে চিনেছি। এবং এখানে আমার তুহিন ভাইয়ের সাথে আমার আগেও 2-1টা গান করা হয়েছে, কিন্তু শফিক তুহিন ভাই, কিন্তু ওই গানগুলো। এটা কোন গান? জলে জলে জোনাকি? হ্যাঁ, এটাই পোড়া মনের গান। শফিক তুহিন ভাইয়ের সাথে আমার আগেও গান করা হয়েছে, কিন্তু ওই গানগুলো অতটা আলোর মুখ দেখে নাই যতটা পরিচিত এই গানটা হয়েছিল। এই গানটা অনেক মানুষ শুনেছে সেই সময়টাতে। জোনাকি মনে হয় 3 বছর না 2 বছর শুধু মানে এটা টপ লিস্টে ছিল, কি জানি বলে এটাকে সবাই এরকম। হ্যাঁ, এরকম টপ লিস্ট বা কিছুতে ছিল মানুষ অনেক। এবং একটা গান কখন জনপ্রিয় হয় সেটা বোঝা যায় যখন আমরা স্টেজে গান গাইতে যাই, তখন যখন রিকোয়েস্ট আসে সেখান থেকে আমরা বুঝে নিতে পারি যে হ্যাঁ
টপ লিস্টে বা প্রায়োরিটিতে এই গানটা আছে, তার মধ্যে এই গান হচ্ছে একটা গান। এই গানটা একটু একটু যদি আপনি শোনায় যান তাহলে আমরা পরের কথায় যেতে পারি। আরো অনেক মাহির কাছে আপনার কাছে কমেন্টস আসতেছে, তাহলে কিছু আচ্ছা, এই কমেন্টস গানটা নিতে পারবো। হচ্ছে জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো, জনম জনম তোমাকে দেখেও ভরবে না আমারে ভালোবাসাতে পুরে পুরে খাঁটি হয় পোড়া মন, ভালোবাসাতে পুরে পুরে খাঁটি হয় পোড়া মন। বাহ, অসাধারণ। আরো অনেক গানের রিকোয়েস্ট, আমরা তো সব গান তো শোনাতে পারবো না অল্প সময়ে, তারপরও চেষ্টা করবো মাঝে মাঝে ন্যান্সির গান শোনাতে। একটা প্রশ্ন সেখান থেকে মাহিকে প্রশ্ন, মাহি, পোড়া মন শুরু করেছো তুমি, পোড়া মন 2 করেছে পূজা। তোমার একটি ছবিতে পূজা ছিল শিশু শিল্পী, তোমার ছোটবেলা, পূজা চেরি, যে পোড়া মন অগ্নি, যেটা তোমার একটা মাইলস্টোন ছবি ছিল, রিয়েলি মানে একদম চমক লাগিয়ে দিয়েছিল ওই ছবিতে। পোড়া মন 2 যখন পূজা করলো তখন তোমার কাছে কেমন লাগলো? সাইমনের অনুভূতি আমি জানতে চেয়েছিলাম। সাইমন বলেছিল যে ওর আশা ছিল যে পোড়া মন 2ও সেই করবে, যেহেতু পোড়া মন মূলটা তুমি আর সাইমন করেছো, কিন্তু পোড়া মন 2 যে হচ্ছে, সে তখন বোধহয় তোমাদের সাথে কোনো একটা প্রযোজনা সংস্থার একটা দূরত্ব ছিল সম্পর্কের, যে কারণে হতে পারে যে পোড়া মন 2টা একটু চ্যালেঞ্জ নিয়ে বানানো হয়েছে, নতুন 2জন শিল্পীকে নিয়ে, এবং খুব ভালো একটা ছবি হয়েছে এই সময়। পোড়া মন 2 দেখে তোমার কাছে কেমন লেগেছে, কি আফসোস হচ্ছে, কি মনে হচ্ছে যে পোড়া মন 2 তো পোড়া মন 1-এর নায়িকারই করার কথা, অন্য নায়িকা কেন করবে? না, করার কথা ঠিক আছে, যখন আসলে আমার করার কথা থাকতো কিন্তু আমি না করতে পারতাম, সেটা একটা দুঃখের বিষয় হতো। কিন্তু আসলে বিষয়টা এরকম তো ছিল না, কারণ আমি জানতাম যে আসলে এই কাজটা আমি করব না, বা করা হবে না আর কি। আমি করব না বা আমাকে নেবে না সেটা ডিফারেন্ট বিষয়, করা হবে না। সো যখন আমি শিওর, সো তখন আর আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি ছবিটা দেখেছি, আমি দেখার পরে আমার মনে হয়েছে যে পূজা যেভাবে আসলে অ্যাক্টিং করেছে এবং এই চলে গেল, সরি, বলো। আমার কথা শোনা যাচ্ছে? এখন পাচ্ছি, বলো। হ্যালো, শুনতে পাচ্ছি। বলো বলো, আমরা শুনতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি না। আমরা তোমাকে শুনতে পাচ্ছি। আরেকবার ট্রাই করো, বের হয়ে আবার আসো। ন্যান্সি, জি, ন্যান্সি একটু আইটেম সং করলে ভালো লাগতো। রিকোয়েস্ট, দাঁড়াও, রিকোয়েস্ট ফ্রম মন্ট্রিয়াল, কানাডা, নীল আকাশ। একটু জমজমাট একটা গান। এখন যারা আমাদের গানের পিছনে বিনিয়োগ করেন বা মিউজিক কম্পোজার আছেন, লিরিসিস্ট আছেন, তারা বিবেচনা করবেন, যদি এরকম তারা ভাবেন, নিশ্চয়ই মানুষ শুনতে পাবে। আমি আসছি। মাহি, তুমি শুনতে পাচ্ছ এখন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, যেখানে ছিল শেষ করো। না, তো আমি যখন ছবিটা আসলে দেখেছি, দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে পোড়া মন একটা ওরই করা উচিত ছিল। ও যদি বড় থাকতো ওই সময় ওর করাই উচিত ছিল, কারণ ওর অ্যাক্টিং এর লেভেলের কাছে আসলে আমি নাই। সো পুরো জিনিসটা না সিয়া কিছু বলবেন, ওর কিছু বলবেন? মানে ওর উদারতা, ওর মনটা কত বড় দেখছেন, কিভাবে সুন্দর করে। মনটা না ভাইয়া, আমি বলি সিরিয়াসলি, আমি বলি সেটা হচ্ছে, আমি যখন আমার নিজের সিনেমা দেখতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ এই যে দেখেন আমি কথা বলছি, তো আমি যখন আসলে এই এই প্রোগ্রামটা আমি আবার যখন পরে দেখবো, তখন আমার মনে হবে আল্লাহ, আমি এই জায়গাটায় এইভাবে কথা বলেছি কেন, মানে এত টান দিয়ে এত ন্যাকামি করে কথা বলার কি আছে।
আমি তো নর্মালি বলতে পারতাম, কিন্তু আসলে এটা আমার অভ্যাস, এটা আমি ছোটবেলা থেকে এভাবেই কথা বলি, সো আমার অভ্যাস হয়ে গেছে। সো আমি যখন আসলে আমার অ্যাক্টিং দেখি টিভিতে বা সিনেমা হলে, আমার মনে হয় যে আমি আসলে একটু মেকি অ্যাক্টিং করি, আমার নিজের অ্যাক্টিং আমার ভালো লাগে না। কিন্তু ওর অ্যাক্টিং গুলো ও তো অগ্নিতেও করেছে, সো ও ছোটবেলা থেকে আসলে করে না, মানে ওর ভেতরে অ্যাক্টিংটা আছে, সো ওর মধ্যে এগুলো জিনিসটা আমার মধ্যে যেগুলো আছে কমতি, সেগুলো আসলে ওর অ্যাক্টিং এর ভেতরে নাই আমার মনে হয়েছে। এবং আমার মনে হয়, আমার তখন মনে হলো আচ্ছা ভাগ্যিস আমি একটা করে ফেলছিলাম পোড়ামন, না হলে তো ওইটাও করতে পারতাম না। আর যখন সিয়ামকে দেখলা তখন সাইমন আর সিয়ামের মধ্যে কাকে তোমার বেটার মনে হলো? সিয়াম ভালো অ্যাক্টর, খুবই ভালো। ওর 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 সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে, ওকেও আমার ভালো লাগে। কিন্তু কেন জানি আছে না যে মানে সাইমনের কষ্টটা আমি ফিল করতে পেরেছি, যে ওর ভেতরে এই যে পোড়ামন 2 করার যে একটা ইচ্ছা ছিল, ও যে এই সিনেমাটা হয়েছে বাট ও করতে পারে নাই, তার জন্য যে ওর কষ্টটা, এটা আমি ফিল করতে পারছি। এবং আমার ওর জন্য খারাপ লাগছে, আমার মনে হচ্ছিল যে ও যদি করতো ভাল লাগতো আমার বেশি। তুমি তো অনেক ভালো মানুষ মাহি, তুমি বুঝতে পারতেছো যে এই সময় মানুষ ক্লিয়ার হয়ে যাবে যে তুমি মানুষ হিসেবে কত ভালো মানুষ। তুমি যে অকপটে কথা বলতেছো, এটাতে তুমি যে ভেতরে ভালো সেটা প্রকাশ পাচ্ছে। তুমি জানো কি না ন্যান্সি, ভেতরে তাই না? এটা না ন্যান্সি আপু, এটা হয় কি, ওই আমি যখন বলি যে আমি আসলে অ্যাক্টিং করতে পারি না, এটা তখন মানুষ বলে কি হ্যাঁ এটা সবাই বলে, কারো অ্যাক্টিং নিজের ভালো লাগে না। কিন্তু এটা আমি আসলেই মিন করে বলতেছি যে আমার অ্যাক্টিং, তুমি যখন এই প্রোগ্রামটা আবার দেখবা, অথবা তুমি নিজে তো এখন আমার কথা শুনছো, মানে আমি এত ন্যাকামি করে কেন কথা বলি, এটা আমার খুব আফসোস। আমি নিজে এটাকে ঠিকঠাক করার অনেক ট্রাই করেছি, কিন্তু কেন জানি আমি পারি না। তো এটা আমার অ্যাক্টিং এও চলে আসে, আমি একটু ওভার অ্যাক্টিং করি, মানে মেকি হয়, কিন্তু আমি ন্যাচারাল করার চেষ্টা করি, কিন্তু কেন জানি হয় না। সো বাট পোড়ামন গল্পটা, পোড়ামন তারপর পোড়ামন 2, এই গল্পগুলো অনেক স্ট্রং। সো এখানে আসলে যারা অভিনয় অনেক ভালো পারে, এদেরকে আসলে খুব দরকার। সো পোড়ামন 2 পারফেক্ট কাস্টিং ছিল, পোড়ামন একটা ভাগ্যিস করে ফেলছিলাম। ন্যান্সি, ভাগ্যিস ওকে একটু কিভাবে, ও যে এত ভালো, ও যদি একটু শিখতে চায় যে কিভাবে ন্যাচারাল ভাবে কথা বলা যায়। আপনি তো অনেক সুন্দর করে ন্যাচারাল কথা বলেন, আপনার কথার খুব সুনাম। আপনি ওকে 3টা টিপস দেন, সাথে সাথে আমিও শুনি, আমারও কাজে লেগে যেতে পারে। না জয় ভাই, আমার আমার কাছে মনে হয়েছে প্রথমে দুটো যে চলচ্চিত্রের কথা আসলো, পোড়ামন এবং পোড়ামন 2 নিয়ে, আমার কাছে মনে হচ্ছে যে দুটোতে যাদেরকে যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা দুটোতে সঠিক। আর কষ্টের বিষয়গুলো, একটা হাহাকার যেটা, সেটা আমার কাছে মনে হচ্ছে সাইমন ওনার মধ্যে আহ আহ, পুরো ওনার অবয়বের মধ্যেই বা চেহারার মধ্যে ওই যন্ত্রণার ব্যাপারটা বেশি ফুটে ওঠে সিয়ামের চাইতেও। এটা আমার কাছে মনে হচ্ছে। সব অভিনয় শিল্পী তো আর সবকিছুর জন্য যে তাকে সব চরিত্রে যে ভালো লাগবে তা তো না। আমি যেমন সব গান গাইলে তো আর আমাকে ভালো লাগে না, কিছু গানে খুবই বাজে বেমানান বোকা বোকা লাগে, তো তারপরে হয়তো আমার ভালো লাগে বলে গাই। আর পূজা চেরির কথা যেটা মাহি বললো, সেটার সাথে আমি একমত। যেহেতু দীর্ঘদিন ধরে সে অভিনয়ের মধ্যে আছে, সে অনেকখানি ছোট হলেও অভিনয়টা করতে 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 তার ভেতরে সে অনেকটাই অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা স্ক্রিনে বোঝা যায়। তবে মাহির বেলায় আমি বলবো, মাহি আমার দৃষ্টিতে মাহি কোন অর্থে সেরা, সেটা হলো যে আমার জানার মতে মাহির পূর্বের কোনো ব্যাকগ্রাউন্ড এমন ছিল না যে সে ধরেন নাট্যশালা থেকে বা বিভিন্ন গ্রুমিং করে 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 এই জায়গায় এসেছে, এমন কিছু ছিল না। সেই জায়গা থেকে একটা ক্যামেরার সামনে যাওয়া কিন্তু সহজ বিষয় না। অনেক বড় বড় মানুষজন বলতে পারে, হয়তো আড়ালে বলবে ও ক্যামেরার সামনে কিভাবে কথা বলে, কিন্তু তাকে ক্যামেরার সামনে দাঁড় করে দিলে দেখবেন যে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার নিজেরই দীর্ঘদিন হতো এবং এখনো মাঝে মাঝে হয়। তো সেই জায়গায় মাহি যতটুকু করেছে যথেষ্ট ভালো করেছে। এবং মাহির যেটা করতে হবে যে প্রতি বছরই কিছু না কিছু কাজ তাকে ধারাবাহিক ভাবে করে যেতে হবে, করতে করতে একটা সময় এমনিই ভালো হয়ে যায়। আপনি আমরা যে কথায় কথায় ভারতের উদাহরণ দিই, আপনি চিন্তা করেন রণবীর কাপুর প্রথম যখন এসেছে, প্রথম যে মুভি করেছে, সেটা দেখে কি আমরা কেউ আশা করেছিলাম রকস্টারের মতো একটা মুভিতে এই ধরনের অভিনয় রণবীর করতে পারে? আমাদের কিন্তু মনে হয়নি। সাওয়ারিয়া নামে একটা মুভি ছিল, বা দীপিকা পাড়ুকোনের কথাই বলেন, প্রিয়াঙ্কা চোপড়ার কথাই বল, যারাই আছেন,
শুরুর দিকের কথা এবং সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে বদলে নিয়েছেন। তবে হ্যাঁ, আমাদের দেশে আমি যেটা মনে করি আমাদের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে গ্রুমিং এর অভাব। আমরা যে একটা চর্চার মধ্যে থাকবো, বা আপনি দেখবেন ওদের এখানে একটা মেয়ে প্রেসের সামনে কি গানের কথাটা বলবে, শিল্পীরা কতটুকু থেকে অনেক বলবে। আগানো, গানের শিল্পীরা কিন্তু চর্চার ব্যাপারটা নিজেরা চালিয়ে নিতে পারে, তাদের ওস্তাদ থাকে, শিখার ব্যাপারটা রেগুলার তারা না, চালিয়ে যেতে পারে। আমাদের ওস্তাদ থাকে না জয় ভাই। এখন যেটা হচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খুবই কমার্শিয়াল। আমি নিশ্চয়ই চাইবো না যে 10 জন স্টুডেন্টের সাথে আমাকে বসিয়ে দিয়ে সারগাম করতে দেওয়া হোক। সেখান থেকে তো আমি আলাদা করে কিছু নিজের জন্য নিতে পারছি না। আমার নিজের নিজস্ব একক একটা তালিম দরকার, যেটা আমাদের এখানে নেই। সেটা আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রেও হয়তো, আমি যতটুকু জানি সেখানেও একই অবস্থা। অভিনয়ের ক্ষেত্রে তো আসলেই নেই। অভিনয়ের নেই। ক্ষেত্রে কেন, আমাদের এই শিল্প চর্চার কোনো ক্ষেত্রেই আসলে ওই স্কুলিংটা নেই। যারা মঞ্চে কাজ করে তারা হয়তো বড় বড় সিনিয়র অ্যাক্টরদের থেকে কিছুটা গাইডলাইন পায়, কিন্তু আমাদের এগুলো যথেষ্ট না। আমরা আসলে নিজে নিজেই শিখতে হয়, নিজে নিজেই আপগ্রেডেড হতে হয়। যেমন মাহি, তুমি নুসরাত ফারিয়া যখন কথা বলে তখন তোমার কি মনে হয়, ও কি ন্যাচারাল কথা বলে নাকি ও তোমার মতো? না, ও ন্যাচারাল কথা বলে না। ও ও ও হচ্ছে যেরকম বলা উচিত, একটা স্টারের যেরকম ভাবে কথা বলা উচিত ও সেভাবে কথা বলে। বাট ও ন্যাচারালি কথা বলে না, কারণ ও বাসায় নিশ্চয়ই এভাবে কথা বলে না ওর বাবা মার সাথে। কিন্তু ও যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলে। ওর ওর ওয়ে অফ টকিংটা তুমি মনে করছো যে এভাবেই কথা বলা উচিত একটা নায়িকা নাকি, যখন ও হ্যাঁ, মানে মানুষের সামনে কথা বলে? আমার এটা আসলে এক একজনের কাছে এক এক রকম, কারণ আমার কাছে একরকম লাগবে, আপনার কাছে একরকম লাগবে। কিন্তু আমার মনে হয় যে ও খুব স্মার্টলি কথা বলে, খুব স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করে। মানে সো এই জিনিসটা ওর খুব ভালো। সো খুব যেভাবে কথা বলে আমার কাছে মনে হয় যেভাবে কথা বলে ঠিক আছে, এভাবেই কথা বলা উচিত। কোন ভালোটা তোমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো তুমি, এটাতে তুমি নাম্বার ওয়ান? কোন কোনটা? ভালোটা, অনেক নায়িকা দেখে তোমার কোন ভালোটা নিজের জন্য মনে হয় যে এখানে আমি বেস্ট? মাহি নিজেকে বেস্ট বলবে কোন জায়গায়? মাহি তো সবার প্রশংসা করে যাচ্ছে, সবাইকে বেস্ট বলছে। না, আর আমার আসলে আমার যেটা আমার মনে হয় না যে আমি নায়িকা হিসেবে আমার কোনো বেস্ট কিছু আমার ভেতরে আছে। কিন্তু আমি এতটুকু জানি আমি প্রচন্ড লাকি। মানে আমার কপালটা, আমার ভাগ্যটা প্রচন্ড ভালো। মানে আমি যেমন যেমন হচ্ছে আপনার একটা প্রোগ্রামে এসে বিপাশা কবির উনি বলেছেন, হ্যাঁ, বিপাশা আপু বলেছেন যে ওভাররেটেড নায়িকা কে, আপনি জিজ্ঞেস করেছেন তখন ও বলেছে যে মাহিয়া মাহি, এবং এটার সাথে আমি টোটালি একমত। ওভাররেটেড কারণ হচ্ছে আমি যা পেয়েছি, এবং আমি যেসব মানুষ আমাকে, যে 2-4 জন মানুষ আমাকে পছন্দ করে, আমার যারা ফ্যান, আমি বলবো ফ্যান বলবো না, আমাকে যারা পছন্দ করে, সো এইটা আসলে যতটুকু মানুষ আমাকে পছন্দ করে এবং আমাকে যেসব সিনেমাতে আমাকে লিড ক্যারেক্টার হিসেবে নিয়েছে, তো আমি বলবো এগুলো আসলে আমি ডিজার্ভ করি না। কারণ কিন্তু আমার ভাগ্যটা এই দিক থেকে আমার খুব ভালো, এবং আমার প্রথম ছবি বিপাশা সুপার কবির ডুপার যখন হিট হয়ে কথা গেছে। বলেছিল, বিপাশা কবির যখন এই কথা বলেছিল, আমার প্রশ্নটা কি ছিল যে কেন তুমি ওকে ওভাররেটেড বলছো? তুমি ওই ছবিতে আইটেম সং করেছো, ছোট্ট একটা ক্যারেক্টার করেছো, তুমি মূল ক্যারেক্টারের সুযোগ পাওনি বলে তুমি কি বলছো এই কথা হিংসা থেকে? আমার প্রশ্নটা কেমন ছিল এরপরে সেটা বললা না, তোমার পক্ষে প্রশ্ন না, ছিল। আমি ওই টোটালি পুরোটা দেখি নাই। আমি শুধু ওই যে একটা কি বলে এটা কি একটু একটু কথা দেখে না, ওইটা দেখছিলাম যে ও ওভাররেটেড হিরোইনকে উনি বলেছিলেন মাহিয়া মাহি, ওভাররেটেড হিরোকে সাইমন। কিন্তু সাইমনেরটা আসলে আমি জানি না কতটুকু, কিন্তু আমারটা ঠিক আছে, ওনার আনসারটা ঠিক আছে। তো আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে, আমি ক্যামেরার সামনে বলবো না, পার্সোনাল লাইফে আমি আসলে মেকি না। আমি যেরকম ভেতরে আমি উপরেও সেরকমটা। আমার কাউকে ভালো না লাগলে আমি তার ফোন ধরি না, আমি কথা বলি না। আমার শুধুমাত্র যাকে আমার ভালো লাগে, যাদেরকে আমার ভালো লাগে, যাদেরকে আমার মনে হয় যে না তারা আমাকে আসলে ভেতর থেকে পছন্দ করে, উপরে উপরে না যে সবাই। আমি যাকে দেখতে পারি না, ওই যে এখানকার মানুষজন কি করে মিডিয়ার, যে যাকে দেখতে পারি না তবুও সামনে এসে বলবে বেবি তোমাকে আমি কত মিস করছিলাম। এই জিনিসগুলো আমার পছন্দ না। আমার মনে হয় যে যাকে পছন্দ না
তার সামনে যে এত মেকি ভাবে দেখানোর কোনো দরকার নাই যে তোমাকে আমি এতদিন মিস করছি, কত দেখতেই পাইনি তোমাকে, আল্লাহ, এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। সো আমি বলবো এই একটা মাত্র জিনিসই ভালো আছে আমার মধ্যে, যে আমি যদি কখনো কাউকে বলি যে আমার আপনাকে ভালো লাগে, তার মানে আমার আসলে ভালো লাগে, আমি মিন করি। সো আমি জানি ন্যান্সি আপু তুমি হাসতেছো, কারণ আমি আবার ট্র্যাক থেকে অন্যদিকে চলে গেছি, কিন্তু এটাই আর কি। ন্যান্সি আপু বলেন, মাহির কথা শোনার পর আপনি কি বলবেন? না, আমি ভাবছি যে আপনি যে আমায় বলেন যে ও ঘাড়তারা, যাকে পছন্দ হয় না তার সাথে একদমই মেশে না, যাকে ভালো লাগে তার জন্য সব, তো মাহিও তো একই কথা বলছে। সেও তো যাকে পছন্দ হয় না তার সাথে একদমই কথা বলে না, বা ওই যেটা বলে আলগা পিরি, ও ধরনের কিছু দেখায় না। এটা কিন্তু হ্যাঁ, একদম সত্যি কথা। আপনার যদি কাউকে মন থেকে পছন্দ না হয়, আপনি ভদ্রতা করে হয়তো একটা লেভেল পর্যন্ত আপনি কিছু দূর কথা টেনে নিবেন, বুঝতে দেবেন না। অনেকে সেটাও করতে পারে না, একদম ফুটফাট বলে দেয় ভালো না, পছন্দ না আপনাকে, বা বুঝে যায় সেই লোকটা বা মানুষটা। কিন্তু সত্যি কথা, আমরা প্রত্যেকটা মানুষই যাদেরকে পছন্দ হয় না, যে কোনো কারণেই হতে পারে সেটা, আমরা কিন্তু মন থেকে কথা বলতে পারি না। এটা কিন্তু আসলে একমত সবাই। আমার মনে হ্যাঁ, হয় না যে না, প্রত্যেকটা অনেকে মানুষের আছে ক্ষেত্রে কেমন করে একমত। যেন সব তবে জয় ব্যালেন্স ভাই করে একটা ফেলে। জিনিস কি জানেন, যে আম, না বলতে শিখতে পারাটা এটা অনেক কঠিন, কিন্তু যদি কোনোভাবে আপনি শিখে যেতে পারেন, আপনার জীবনের অনেক জটিলতা কমে যাবে। যেমন আমি দেখেছি জায়েদ কাউকে, মানে ধরেন কেউ কোনো কিছু একটা চাইলো, বা ওকে কিছু একটা করতে বললো, ওর পক্ষে এটা করা সম্ভব না, অথবা ও করতে চাইছে না, ও করবে কি, বলবে যে আচ্ছা ঠিক আছে দেখবো, অথবা করবো। এতে করে হয় কি, ওই মানুষটার মনে একটা আশা জাগে, ঠিক আছে সে তো আমার জন্য করবে, সে একটা আশা নিয়ে বসে থাকছে, মাঝে মাঝে ফোন দিচ্ছে, আবার জায়েদ বলে হ্যাঁ হ্যাঁ দেখছি করছি। আমার কিন্তু এটা খুবই বিরক্ত লাগে, আমি একটা মানুষকে মিথ্যা একটা আশা দিয়ে কেন রাখবো? আমি না পারলে মুখের উপর বলে দিবো আমি করতে পারবো না। তো এই বিষয় নিয়ে সর্বশেষ জাহিদ ভাইয়ের সাথে আপনার লাস্ট ঝগড়া কবে হয়েছে? জায়েদের সাথে আমার একটা সময় প্রচুর ঝগড়া হতো। আহ এখন দেখা যায় আমাদের আর ঝগড়াটা হয় না। এখন হচ্ছে সম্পর্ক অনেক শীতল। আহ হয়তো আমরা বুঝে গেছি যে আমাদের মধ্যে আসলে ঝগড়া করার কিছু নেই। ঝগড়া করা ভালো? তাতে কি সম্পর্ক ঝগড়া করা ভালো, হট ঝগড়া করা থাকে, ভালো। নাকি শীতল সম্পর্ক ভালো? না, শীতল সম্পর্কটা ভয়াবহ, ভয়ঙ্কর। জায়েদ অনেক শান্ত মানুষ, তার সাথে থাকতে থাকতে আমার মধ্যে ওই যে ওই ঝগড়ার ব্যাপারে শীতলতা চলে এসেছে, কিন্তু এটা ভয়ঙ্কর। কারণ এটা যত সময় যেতে থাকে জয় ভাই, ততই কিন্তু বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর ঝগড়া হলে হয় কি, যে যখন তাৎক্ষণিক বিষয়টা হলো এবং তাৎক্ষণিক বিষয়টা শেষ হয়ে গেলো, কোনো কিছু জমে থাকলো না। শীতলতা খুবই খুবই ভয়ঙ্কর জিনিস, এবং এই শীতলতা আমি অনেক ভয় পেতাম, এবং আমার জীবনে এই সকল শীতলতা মনে হয় এসে রাহুর মতো বসে আছে। আপনিও যথেষ্ট শীতল, আপনার কথা, চেহারা সবকিছু শীতল। সেটা কি আমাদের জন্য আমি ভয়ঙ্কর? তুমি একটু আমি আমাকে বাইরে হেল্প করো, বাইরে একটা প্রশ্ন শীতল, করা কঠিন কিন্তু না? আমার ঘরের মানুষ জানে আমি শীতল, এবং এই যে 2-4 জন আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আপনারাও জানেন আমি আসলে শীতল না। হ্যাঁ, রাগি রাগি। রাগী, অনেক রাগী। রাগি হ্যাঁ, রাগি। আমার না, আমার ভয় লাগে, আমার না মনে হয় কি একটু পরে দিবে একটা থাপ্পড়, মানে আমার ভয় লাগে, আমার মনে হয় কি এরকম টাইপ আপু, ভয় লাগে, এটা সত্য কথা। না, এরকম না মাহি, এটা মনে হয়। আমি আসলে সংসার জীবনের শুরু থেকেই আমার যেটা হয়েছে জয় ভাই, আমি এরকম হয়ে যাবার পেছনে আমার মনে হয় যে বেশ কিছু কারণ আছে। বেশ কিছু কারণের মধ্যে সর্বপ্রথম কারণ আমার মনে হয় যে আমার বাবা মার ডিভোর্স। এখনো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় ডিভোর্সটা খুব সহজ চোখে দেখা হয় না, এখনো কিন্তু অনেক কঠিন। আমরা ব্যক্তি জীবনে কিন্তু সাকসেসফুলি তো বলা চলে, আর্থিক ভাবে হোক, সামাজিক অবস্থান ভাবে হোক, সফল। তারপরও যদি আমাদের হিমশিম খেতে হয়, তাহলে 2004 সালে আমরা ভাই বোনরা বড় বড়, আমার বয়স তখন, আমি মানে এসএসসি পরীক্ষার আগে আগে আমার বড় ভাইয়ের আমি পিছাপিছি। তো ওই সময়ের আব্বা আম্মার এই ছাড়াছাড়িটা এবং আমার বাবার হুট করে বিয়ে করাটা সামাজিক ভাবে, পারিপার্শ্বিক ভাবে, মানসিক ভাবে অনেক বড় আঘাত ছিল। আর
ওই সময় আসলে অতটা পটু ছিলাম না যে আসলে এই ধরনের পরিস্থিতি কি করে সামাল দিতে হয়। এখন যেমন আমি অনায়াসেই মানুষকে বলতে পারি, আমার এটা নিয়ে কোনো সংকোচ হয় না যে হ্যাঁ আমার বাবা মার ছাড়াছাড়ি হয়েছিল, কিন্তু সেই সময়টাতে মনে হতো যে আল্লাহ আমি এই কথাটা কিভাবে বলবো, বা মানুষ জানলে কি হবে। মানুষ কিন্তু জানতো ঠিকই বা জানছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের কি বলবো লজ্জা বা ওই সময়টা কিন্তু এই কাজ বিষয়গুলো করতো, আসলে লজ্জারই ছিল। ওই সময়টাতে এই বিষয়গুলো বলতে লজ্জা পারাটা লাগতো। কিন্তু সাহসের ব্যাপার ছিল। বিশেষ তারপর করে মিডল আমার ক্লাস ফ্যামিলি, হ্যাঁ ভদ্রলোকের ফ্যামিলি এগুলো হ্যান্ডেল করতে পারতো না। চাকরিজীবী পরিবারে, এবং আমার আম্মা তো যেহেতু উনি অনেক সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, কাজে তখনকার সময়ে উনি যেহেতু গৃহিণী ছিলেন না, বাইরের বহু লোকের সাথে যাতায়াত ছিল, ওঠা বসা ছিল, তাদের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমার মনে হতো যতটা না আন্তরিকতা থেকে তার চাইতে বেশি অযথা কিউরিসিটি থেকে, একটু তির্যক ব্যাপার, কি ব্যাপার আপা, কি শুনলাম, কি হলো, আল্লাহ দুল্লাহ ভাই এই বয়সে বিয়ে করে ফেললো, বাচ্চাগুলোর কি হবে, মনে হয় ওরা আমাদের গাড়ি খাওয়াবে ভাড়া পড়াবে, করে আসছে এগুলো বলতে, এরকম মানুষ। এরকমও হয়। যাই হোক, তারপর আমার শীতলতার আরেকটা কারণ, আমার যখন সৌরভের সাথে কঠিন প্রেমের বিয়ে, 2 মাসের প্রেমে, যেমন এসব কথা কিন্তু আমি কিছুদিন আগে হলেও আমি ভাবতে পারতাম না যে এই ধরনের কথা আমি স্ক্রিনে বলবো। কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের দেশের মানুষজন আস্তে আস্তে কিছুটা সহনশীলতা আসছে। আগে কিন্তু আমাদের মানুষজনেরও কিন্তু এসব শোনার মতো আহ ধৈর্য বা মানসিক অবস্থা ছিল না, শুনতে পারতো না। এখন মানুষ শুনতে পারে, কাজে আমার বলতে তো সমস্যা নেই। তো সৌরভের সাথে বিয়ের পরও যখন আমি দেখলাম সেই সংসারটা আমার একটা খুবই খুবই বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। সে ভালো ছিল না, আমি ভালো ছিলাম, কে খারাপ ছিল সেই সব প্রসঙ্গে যাব না, এত বছর পরে সেটা যাওয়াও অমূলক। আমার তখন প্রাণান্তকর প্রচেষ্টা ছিল যে এই যে আমার আম্মার সংসারটা, 22 বছরের সংসার ভেঙে গেল, তার সন্তান আমিও আমার সংসারটাকে টেকাতে পারছি না, চেষ্টা করছি, এবং এখানে আমার একটা কন্যা সন্তান আছে, এবং আমি ইতিমধ্যেই মিডিয়াতে কাজ করছি এবং বহু মানুষ আমাকে চেনে, এবং আমি চেষ্টা করেছি যতটুকু একটা গুড, পরিচ্ছন্ন, নম্র, শান্ত ব্যক্তি জীবনও আমি উচ্ছৃঙ্খল না, ব্যক্তি জীবনও আমি শান্ত, নম্র, কিন্তু মানে যতটা ঠান্ডা শীতল দেখা যায় এমন শীতল তো আসলে না। নিশ্চয়ই আমিও হইচই করতে ভালোবাসি, আড্ডা ভালোবাসি, মজা করতে ভালোবাসি, কিন্তু তখন আমি কারোর সাথে মিশতাম না। আমি চাইতাম না আমার একান্ত ব্যক্তিগত জীবনটা বাইরে আসুক, বাইরে এগুলো নিয়ে কথা হোক, আলোচনা হোক। কারণ দেখা যাবে আমি দুজন মানুষের সাথে মিশবো, কথায় কথায় তাকে হয়তো একদিন, মানুষ যেহেতু একদিন কষ্টের কথা বলবো, তারপর 2 দিন পর হয়তো সম্পর্কটা সেই আগের জায়গায় থাকবে না, 3 দিনের দিন আমাকে এটা নিয়ে কথা শুনতে হবে, কেন যাবো এসবে। তারপর আম্মার মৃত্যুর পর আমার একদম একা হয়ে যাওয়া, আম্মার মৃত্যুর পর আমি তখন প্রথম ফিল করলাম যে এই এত এত মামা খালা, মানে এরা যতদিন নিতে পেরেছে ততদিন পাশে ছিল, সবগুলো খারাপ, প্রত্যেকটা খারাপ। আমার আম্মাকে চুষে নিয়েছে, আমার আম্মাকে ডাকতো বুবু, উনি 11 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন, যতদিন পেরেছেন দিয়েছেন, ততদিন ভালো লেগেছে। এখন উনি নেই, আর আমাদের প্রতি তাদের কোনো একটা, বাবার এমনিতেই আগে বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছেন, আপনি জানেন এসব পরিস্থিতিতে কি হয়। বাবা টাকা দিতেন ঠিকই, কিন্তু টাকাটাই তো সব না, অন্য দায়িত্বগুলো তো উনি পালন করতেন না, ওনাকে আমরা কাছে পেতাম না। মার মৃত্যুর পর মামা খালাদেরও কাছে পাই না। তো এটা কোনো লাইফ? আমার আগের ঘরের এক সন্তান, তারপর আমাকে যে কারণেই হোক, আমি একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কোনো বিয়েতে যাব না, বিয়ের প্রয়োজন নেই, কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের সমাজ ব্যবস্থায় আহ সেখানে এই 22-23 বছর বয়সের একটা মেয়ের একা থেকে যাওয়ার সিদ্ধান্তটা কিন্তু আসলে সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। তো বাধ্য হয়ে আবার একটা সংসারে ঢুকতে হয়েছে, এবং এই যে দুটো সংসারের দুটো বাচ্চা, যেহেতু আমার আগের সংসারের সন্তান আমার কাছেই বড় হয়েছে, আমি সমস্ত দায়িত্ব পালন করে এসেছি এত বছর, এবং এখনো এই দুটো ব্যালেন্স করতে করতে তার মধ্যে চলে আসলো রাজনৈতিক ইস্যু, বিএনপি নিয়ে কথাবার্তা, অনেক স্টেটমেন্ট চলে আসলো, যেটা আমি বলছি একরকম কিন্তু প্রকাশ পাচ্ছে আরেক রকম, এবং তখন একটা হড়বড়ের মধ্যে আমি বুঝে পাচ্ছি না যে কি করব, একটা মানসিক চাপ আমি নিতে পারছি না, কখনো ওই ধরনের সিচুয়েশন ফেস করিনি। এই সমস্ত কিছু মিলিয়ে আমি আসলেই শীতল হয়ে গেছি। আসলে একের পর এক এক্সপেরিয়েন্স ধাক্কা। এমন ভাবে মানুষকে বদলে দেয়, জীবনের রূপ এক একজন মানুষের কাছে এক এক ভাবে আসে,
এবং ভেতরে ভেতরে মানুষটাকে একেবারে অন্য মানুষে পরিণত করে দেয়। এটা আসলে যার জীবনে না আসে সে বুঝে না। মাহি, মাহি, ভাইয়া। জি ভাইয়া। বরের সাথে ঝগড়া করো না করো না? ভাইয়া আমি তো এই যে 24 ঘন্টার মধ্যে 27 বার ঝগড়া লাগে। তোমার 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 ঝগড়া বোধহয় তোমার বর মাইন্ড করে না, তুমি তো এরকম। না আমার রাগ উঠে, কারণ হচ্ছে আমি মানে ঝগড়া তো আসলে একতরফা হয় না, মানে আমাদেরটা ঝগড়া হয় না, আমারটা হয় চিল্লাচিল্লি। মানে আমি একতরফা তো চিল্লাচিল্লি করতে থাকি, কিন্তু ওই তরফ থেকে তো চিল্লাচিল্লি হয় না ভাইয়া, এই জন্য একটা বিরক্তিকর জিনিস, এইটা আমার ভালো লাগে না। ওই তরফ থেকে কি শীতলতা, ওই যে শীতলতা, ন্যান্সির মতো শীতল শীতলতা, শীতল তাহলে মাহির শীতলতা। ভবিষ্যৎ আমি বলি, একটা সময় সে ওই শীতলের সাথে থাকতে থাকতে আহ আহ, কোনো উপায় নাই, তাকেও শীতল হয়ে যেতে হবে, কারণ একতরফা আসলে চিৎকার বেশিক্ষণ করা যায় না, বেশি দিন করা যায় না। না আরেকটা মজার জিনিস হচ্ছে, আমার যখন ধরেন আমি যখন চিল্লাচিল্লি করি, মানে আমার যখন রাগ উঠে তখন আমি একটু ছোড়াছুড়ি করি বেশি, তো মানে একটু বেশি রেগে যাই আর কি, কন্ট্রোল করতে পারি না। তো তখন হয় কি, অপু এরকম করে ধরে ও হচ্ছে ইয়াসিন সূরা পড়া শুরু করে দেয়, তারপরে আমার মাথায় ফু দেয়। তো এটা দেখে না আমার হাসি চলে আসে, তো তখন ঝগড়া আবার শেষ। তো এরকম ধরেন 24 ঘন্টায় 26 বার এরকম ফু দেয় মাথার মধ্যে। আচ্ছা, একটা আশ্চর্য ঘটনা বলি। 1 ঘন্টা 1 ভাইয়া মিনিট ভাইয়া হয়ে একটা গেছে। জিনিস, আমার 10টা বাজে, আমার আর একটু লাইভ হচ্ছে। সেটা বললাম তো, 1 ঘন্টা 1 মিনিট। আমার মনে হয় যে আমাদের কথা তো আসলে অনেক জমে যাচ্ছে, শেষ করতে ইচ্ছা করে না। আমরা মাঝে মাঝে এই তারপর পর্ব প্রোগ্রাম শেষে কি করতে হবে হবে। জয় ভাই, আমি আপনাকে একটা বলি। এখন আমরা দেখবো বলো। মন্তব্যের ঘরে, হয়তো 2-4 দিন গেলে দেখবো অনেক মন্তব্য জমা হয়ে আছে, যে ইস ন্যান্সি কত দুঃখী, ইস ওর বাবা এমনটা করতে পারলো, আহা আগের সংসারটা ভেঙে গেল, অথবা এই সংসারটাও হয়তো ভেঙে যাচ্ছে, এবং 2-4টা নিউজ চলে আসতেও পারে। ওই যে কিন্তু আপনাকে আমি বললাম কমেন্ট নিয়ে শীতলতা। একটি কথা বলি, যে আসলে জি। আমার হাতে তো মোবাইল আছে, সবার হাতে মোবাইল আছে, আমরা দেখে কমেন্টস সবাই করি। আমি অনেক কমেন্টস এখানে পাচ্ছি যেগুলো আমি আসলে করবো না, বলবো না আপনাদের, আপনারা দেখবেন অবশ্যই। আমি কি মর্মাহত অনেক কমেন্টসে। এটা আমার তো প্র্যাকটিস হয়ে গেছে। আমাকে তো বিভিন্ন পর অজস্র গালাগালি অনেকেই করছে। আবার এর ভিতরে আমার শ্রম, আমার চেষ্টা এবং আল্লাহর অশেষ রহমতে তো আমি অনেক দূর এগিয়েও গেছি, কাজে অনেকের মুখও বন্ধ হয়ে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে যারা একটু অশ্লীল কমেন্টস করেন, তারা আপনারা বুঝবেন যে আপনাদের বিনোদনের জন্য, আপনাদের সাথে নিয়ে পথ চলার জন্য আমরা এত কষ্ট করি। কিছু যদি আজে বাজে কথা বলবার থাকে ইনবক্সে বলেন ভাই, এভাবে পাবলিকলি এভাবে বলেন না, তাহলে মানুষগুলি কষ্ট পায় এবং এই শোগুলি করবার উৎসাহ হারিয়ে ফেলে। আপনাদের জন্য আসলে এই শোগুলি করা। আরেকটা যেটা যেটা হয় জয় ভাই, অনেক অনুষ্ঠানেই যেমন হয় যে আমার মনে হয় যে না, এই প্রসঙ্গগুলো আসতেই পারে, এই প্রসঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু ওই যে বললাম না, মানুষজন আহ, এমন কিছু মন্তব্য চলে আসে অযাচিত, আহ, তখন মনে হয় যে ধুর, কেন কেন করব, নিজেকে গুটিয়ে রাখাই হয়তো ভালো। এবারে আজকে তো 1 ঘন্টা হয়ে গেছে এবং মাহি আমার থেকে একটু তার অন্য কাজের শিডিউল ছিল, সে আগেই বলে নিয়েছিল। আমার মনে হয় যে আমাদের এই কথাবার্তা গুলো খুবই, আমরা নিজেরা এনজয় করছি, দর্শক করছে বলেই তো আবার আসলাম, কিন্তু আমরা নিজেরাও কিন্তু এক ধরনের এনজয় করছি। মাহি, আমি কি ঠিক? ন্যান্সি, হ্যাঁ আমার মনে হয় আমার সাথে আপনিও হ্যাঁ, একমত আমার যে আমার আমরা কিন্তু দুটো পর্বই অনেক ভালো লেগেছে সত্যি, এবং এত বাজে ঈদ কেটেছে, তার মধ্যে মনে হয় যে এটা একটা অক্সিজেনের মতো কাজ করলো। এক্স্যাক্টলি এই যে কথা প্রাণ খুলে বলছি এবং আমরা আমাদের লিমিটেশনস গুলো নিয়ে আলাপ করছি, আমরা খুব সরল ভাবে আমাদের ভেতরকার কথাগুলো বলছি। এতটা সরল কিন্তু আমরা সবসময় হতে পারি না, কেউই পারি না। আমরা কিন্তু এই শোটাতে এসে অনেক সরল হয়ে যাচ্ছি, খোলাখুলি কথা বলছি। আমি বললাম আমি ভালো ইংলিশ বলতে পারি না, ন্যান্সি আপনি বললেন আপনার একটি ভেতরকার কথা, মাহি অপকটে অনেক কথা বললো। এই কথাগুলো আসলে জীবনেরই কথা, প্রত্যেক মানুষেরই লিমিটেশনস আছে, প্রত্যেক মানুষই ফিল করে এবং প্রত্যেক মানুষই কিন্তু ওভারকাম করতে পারে ইচ্ছে করলে, চেষ্টা করলে। আমরা সবাই প্রতিদিন চেষ্টা করব আরো বেটার কিছু করবার, আরো ভালো মানুষ হবার। জীবনের গল্পের এই বিশেষ পর্বে ন্যান্সি, মাহি, তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ থাকবার জন্য। ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি। একটি গানের রিকোয়েস্ট বারবার আসছে, বাতাসে কান পেতে শুনি, এই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিই। ন্যান্সি।
ঠিক আছে, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, এবং জয় ভাই অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ যে আমাদের এই অসম্পূর্ণ প্রোগ্রামটা আবার নতুন একটা পর্ব করার জন্য। আর মাহি, আমি জয় ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে নেব এবং নিশ্চয়ই এই অনুষ্ঠানের বাইরেও আমাদের যোগাযোগ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গানটা করতে করতে বিদায় নেই, সবাই ভালো থাকবেন। ওকে আপু, আল্লাহ হাফেজ। বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি, একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার, একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার, তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার। আল্লাহ হাফেজ।